ওকে, লাস্ট ক্লাসে আমরা কভার করেছিলাম হিট এক্সচেঞ্জার ডিজাইন ক্যালকুলেশন কিভাবে আমরা করতে পারি, এবং ডাবল পাইপ একটা হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমরা সেই ক্যালকুলেশন গুলা করেছিলাম যে একটা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে গেলে বা আমার এরিয়া রিকোয়ারমেন্ট যদি জানি তাহলে কয়টা পাইপ একসাথে সংযুক্ত করলে আমার একটা সার্টেন হিট লোডের জন্য একটা হিট এক্সচেঞ্জার অ্যাপ্লিকেশনে সেটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেটা আমরা ডিটারমিন করতে পারি বা সিলেক্ট করতে পারি। কিন্তু এটা বলেছিলাম যে যদি এরিয়া রিকোয়ারমেন্ট হায়ার হয়, তার মানে হিট লোড যদি বেশি হয়, তাহলে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার অনেক সময় ইকোনমিক্যাল হয় না এবং ইউজ করাও যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ইউজ করতে হয়, এবং শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের আমরা একেবারে ইনিশিয়ালি যখন ক্লাসিফিকেশন দেখেছিলাম শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, বাট বেসিক্যালি আমরা একটা হিট এক্সচেঞ্জারের বিভিন্ন কম্পোনেন্ট যখন দেখি তখন শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারটা এক্সাম্পল হিসেবে এসেছিল। এখানে নাম্বার অফ টিউব থাকে, অনেকগুলা টিউব থাকে, এবং সেখানে একটা শেল থাকে, শেলের মধ্যে টিউব গুলা থাকে। টিউব সাইড দিয়ে একটা ফ্লুইড পাস করে আর শেল সাইড দিয়ে আরেকটা ফ্লুইড পাস করে। সো যেহেতু অনেকগুলো টিউব একসাথে ইউজ করা যায়, তার মানে আমার সারফেস এরিয়া আমি ইচ্ছা মতো বাড়াইতে পারি, নাম্বার অফ টিউব বাড়ায় সেটা করতে পারি, এবং বেসড অন দ্যাট আমরা শেল সাইড সিলেক্ট করতে পারি। এখন ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের জন্য ক্যালকুলেশনটা যত সিম্পল ছিল, শেল এন্ড টিউবের জন্য একটু ডিফারেন্ট, কারণ শেল এন্ড টিউবে যেহেতু নাম্বার অফ টিউব, নাম্বার অফ শেল, তার সরি নাম্বার অফ টিউব, নাম্বার অফ পাস, এবং ভেলোসিটি কেমন হচ্ছে, ভেলোসিটিটা একটা সার্টেন রেঞ্জে আছে কিনা, কারণ ভেলোসিটি যদি লেমিনার রেঞ্জে থাকে তাহলে হিট ট্রান্সফার ভ্যালু এইচআই যেটা আমরা বের করি সেটার ভ্যালুটা অনেক কম হয়, যার কারণে আমাদের টার্বুলেন্স ক্রিয়েট করা দরকার হয়, সো ভেলোসিটি ইনক্রিজ করা দরকার হয়। কিন্তু দেখা যাচ্ছে আবার ভেলোসিটি যদি আমি বেশি ইনক্রিজ করে ফেলি সেক্ষেত্রে প্রেসার ড্রপ অনেক বেড়ে যেতে পারে, সো আমার অপারেটিং কস্ট বেড়ে যেতে পারে। সো এই জিনিসগুলো কনসিডার করতে হয়, এবং ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট ক্রস করতেছে কিনা প্রেসারটা সেটা দেখতে হয়। সো বিভিন্নভাবে প্রবলেমগুলো সলভ করতে হতে পারে। একটা হতে পারে যে ইউ হ্যাভ এ হিট এক্সচেঞ্জার and you need to cool a fluid or heat a fluid. So ওই হিট এক্সচেঞ্জারটা whether it is applicable for this particular application যেটা নিয়ে you are dealing in industry, that's ইন্ডাস্ট্রিতে গেলে একটা হিট এক্সচেঞ্জার আছে but you had a fluid তোমার ফ্লুইড আছে একটা, সেটাকে তুমি একটা সার্টেন টেম্পারেচারে কুল করতে চাচ্ছ, সেটা করতে হবে। সেটা করতে গেলে এটা এই হিট এক্সচেঞ্জারটা ইউজ করা যাবে কিনা সুইটেবিলিটিটা আমরা চেক করতে পারি। দেয়ার হ্যাজ থার্মাল ডিজাইন ছাড়াও মেকানিক্যাল ডিজাইন আছে, আমরা দেখেছি। তো শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেশন করব, এবং তোমাদের যে ডিজাইন সাবজেক্টটা আছে, এবং মোস্ট অফ দ্য প্রজেক্ট আসলে উই হ্যাড টু ডিল উইথ দিস শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার। আমাদের যে ডিজাইন কোর্স আছে প্রত্যেকটা প্রজেক্টে মোটামুটি হিট এক্সচেঞ্জার ডিজাইনের ইনভলভমেন্টটা থাকে। সো সেটা আমরা কিভাবে ডিজাইন করব। সো যেহেতু মেনি থিং ইজ আননোন, আমরা অনেক কিছুই জানি না যখন একটা হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে যাই। যখন ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করতে যাব তখন শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের ডিজাইন ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল থাকে। সো উই হ্যাভ লটস অফ ইনফরমেশন ফর দ্যাট পার্টিকুলার হিট এক্সচেঞ্জার। সো আমার ফ্লুইড যেটা আছে, ফ্লুইডের উপর বেস করে ইউ ক্যান ডু চেক the suitability of that heat exchanger. But when you are design a new heat exchanger, তখন lots of things are unknown, so you have to do some trial error basis, trial error calculation to select or to design a particular shell and tube heat exchanger. So সেটা করার জন্য তো যখন আমরা শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার ডিজাইন করব, আমরা একেবারে মনের ইচ্ছা মতো করতে পারবো না, কারণ হচ্ছে যে দেয়ার হ্যাজ সাম স্ট্যান্ডার্ড। কারণ ডিজাইন করার পরে এটা তো বানাইতে হবে কোথা থেকে, এবং যারা ম্যানুফ্যাকচারার দে ফলো সাম স্ট্যান্ডার্ড। সো উই আর সিলেক্টিং অর ডিজাইন আওয়ার শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার, আমাদেরকেও সেই স্ট্যান্ডার্ডটা মাথায় রাখতে হবে, এবং স্ট্যান্ডার্ডের সাথে বেস করে সাইজ ডিফার করে, স্ট্যান্ডার্ডের সাথে বেস করে তার ক্লাসিফিকেশন ডিফার করে। So there has an organization called Tubular Exchanger Manufacturer Association, TEMA. So সংক্ষেপে আমরা এটাকে টেমা স্ট্যান্ডার্ড বলি। So TEMA has established a
set of construction standard for shell and tube heat exchanger. Most shell and tube heat exchanger ordered by the process industries for high severity application throughout the world are built to TEMA standard. So TEMA standard follow করেই most of the heat exchanger যেগুলো হাই সিভিয়ারিটি অ্যাপ্লিকেশন বলতে আমরা কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যে হিট এক্সচেঞ্জার গুলো ইউজ করি, যেখানে যদি হিট এক্সচেঞ্জার ফেইল করে, সো দেয়ার কুড হ্যাভ fire and explosion in those type of industries, especially for petrochemical industries which deal with solvent or some pressurized gas. So failure of this equipment can have disastrous accident. So ফলে একটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। টেমা মেকানিক্যাল স্ট্যান্ডার্ড আর অ্যাপ্লিকেবল টু শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার উইথ inside diameter does not exceed 60 inch and maximum product nominal diameter and design pressure is 300 psi. So ডায়ামিটারের একটা লিমিটেশন আছে, ম্যাক্সিমাম 60 ইঞ্চি পর্যন্ত ডায়ামিটারের, অর্থাৎ শেলের যে ডায়ামিটার সেটা, শেলের ডায়ামিটার একটা ম্যাক্সিমাম 60 ইঞ্চি পর্যন্ত যেতে পারে, ডিজাইন প্রেসার 300 পিএসআই পর্যন্ত ডিল করতে পারে, এবং এগুলোর মধ্যে টেমা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। এর বাইরে যদি যাই তাহলে কিছু প্র্যাকটিস সাজেশন বা গাইডলাইন দেওয়া আছে, কিন্তু এটা টেমা স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায়। বাট দে গেভ সাম সাজেশন যে গুড প্র্যাকটিসের জন্য যাতে এটা ফেল না করতে পারে, কি কি মেনটেন করা উচিত ইফ ইউ ক্রস দিস লিমিট 60 ইঞ্চি। Standard recognize three classes of heat exchanger. Classes R for severe requirements for petroleum processing, classes C for general commercial application, and classes B for chemical process service. The classes B can be built for special application. For example, acid or some kind of solution could be aggressive in solution, যেটা corroding হতে পারে, সেই ধরনের ম্যাটেরিয়াল যদি ডিল করতে যাই, সো সেক্ষেত্রে স্পেশাল টাইপ অফ হিট এক্সচেঞ্জার আমাদের লাগতে পারে, বাট বেসিক্যালি আর এবং সি ইজ মোস্ট কমন। TEMA has developed a nomenclature to describe the construction type. TEMA type shell and tube heat exchanger. যেটা করে TEMA সেটা হচ্ছে যে 3 লেটার একটা nomenclature ডেভেলপ করা হয়েছে, যেমন ফর এক্সাম্পল BEM, where B is front head, a type E is E হচ্ছে shell type, and A হচ্ছে M হচ্ছে রেয়ার হেড ডিজাইন। সো BEM 3 লেটার ওয়ার্ড এবং তিনটা সেকশনকে সাপোর্ট করে। এর আগে আমরা দেখেছি যে একটা হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে তিনটা সাইড থাকে, একটা হচ্ছে ফ্রন্ট হেড, শেল এবং হচ্ছে দা রেয়ার হেড, তিনটা অংশ থাকে, এবং এটা আমরা দেখেছি দিস টাইপ অফ হিট এক্সচেঞ্জার আমরা এর আগে যখন উদাহরণ দেখেছি। সো এইটা হচ্ছে আমার রেয়ার হেড, এটা হচ্ছে আমার ফ্রন্ট হেড, আর এটা হচ্ছে আমার শেল ইনফরমেশন। সো এই তিনটার উপর বেসিস করে 3 লেটার ওয়ার্ড ইউজ করা হয়। ফর এক্সাম্পল, একটা হিট এক্সচেঞ্জারে যদি এরকম বোনেট টাইপ ইন্টিগ্রাল কভার থাকে এবং স্প্লিট ফ্লো হয়, এবং আদার সাইডে দেখা যাচ্ছে যে আমার টিউবুলার শিট আছে, যদি এরকম হয় তাহলে তার নাম হবে BGU। সো BGU, টেমা BGU টাইপ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। সো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। সো এখানে তিনটা কলামে তিনটা ইনফরমেশন দেওয়া আছে, ফ্রন্ট হেড টাইপ, শেল টাইপ অ্যান্ড রেয়ার হেড টাইপ। এর উপরে বেস করে নামটা দেওয়া হয়। যেমন ওখানে BEM যেটা বলা হচ্ছিল বোনেট টাইপ, ওয়ান শেল পাস হতে পারে, 2 শেল পাস হতে পারে। যদি 2 শেল পাস হয় তাহলে F টাইপ। M হচ্ছে ফিক্সড টিউব শিট, সো ফিক্সড একটা টিউব শিট রাখা সেখানে, এখানে যেমন ইউ টাইপ টিউব, এখানে হচ্ছে ফিক্সড টিউব শিট with stationary head like this type of head. So যদি 1 পাস হয় তাহলে you can call this BEM BEM, যেটা আমাদের ওখানে এক্সাম্পল হিসেবে ছিল। সো BEM shell and type heat exchanger। সো এখানে BEM এর এক্সাম্পল দেওয়া আছে। সো বনেট টাইপ হিট এক্সচেঞ্জার 1 পাস, বলতে 1 পাস, কারণ আমরা দেখেছি টাইপ হলে 1 পাস, F হচ্ছে 2 পাস,
লঙ্গিচুডানাল বাফেল থাকবে, জি হলে স্প্লিট ফ্লো, এইচ ডাবল স্প্লিট ফ্লো, ডিভাইডেড ফ্লো জে, আর কে হলে পারে ক্যাটেল টাইপ রিবয়লার। এটা বেসিক্যালি রিবয়লার অ্যাপ্লিকেশন, অনেক সময় রিবয়লার হিসেবে ইউজ হলে কে টাইপ হিট এক্সচেঞ্জার ইউজ হয়। যেখানে উপরের দিকে একটু ফাঁকা অংশ থাকে, এই অংশটাই বেসিক্যালি টিউব গুলা থাকে, উপরের দিকে ফাঁকা অংশ থাকে, এটা কে টাইপ রিবয়লার বেসিক্যালি। সো এটা অনেক সময় ইউজ করা হয়। এবং বেসড অন আমার আদার টু পার্টস এটা নামকরণটা দেওয়া হয়। তো সেটা সিলেকশনের ব্যাপার যে কি টাইপের হিট এক্সচেঞ্জার আমি ইউজ করতে চাই বেসড অন অ্যাপ্লিকেশন। এবং আমরা বেস্ট টিস্যু ক্লাসিফিকেশন দেখেছিলাম যে কখন আমাদের ফ্লোটিং টাইপটা দরকার। যদি আমার হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন হয় দেন ফ্লোটিং টাইপটা বেটার, কারণ হচ্ছে যে টিউবগুলো যদি এক্সপ্যান্ড করে তাহলে সমস্যা হয় না, কিন্তু ফিক্সড টাইপ হলে পারে হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনে গেলে যদি এক্সপ্যান্ড করে তাহলে হিট এক্সচেঞ্জার ক্ষতিগ্রস্ত হতে পারে। সো সেই বিষয়গুলো চিন্তা করে করতে হয়। তারপরে অনেক সময় আমার যেমন ইউ টাইপের ক্ষেত্রে আমার টিউব সাইড যদি আমি ক্লিন করতে চাই, ইটস ডিফিকাল্ট, মেকানিক্যাল ক্লিনিং ইজ ডিফিকাল্ট, সো আমাকে কেমিক্যাল ক্লিনিং করতে হবে। আদারওয়াইজ যদি স্ট্রেট টিউব হয় বা এই যে ফিক্স টিউব টাইপ যদি হয়, স্টেশনারি হেড যদি থাকে, তাহলে আমরা কিন্তু এটা খুলে ক্লিন করতে পারি, যেহেতু স্ট্রেট টিউব থাকে এবং টিউব শিট দ্বারা লাগানো থাকে। সো আমরা ইজিলি টিউব সাইডটা ক্লিন করতে পারি। সো যদি আমার ক্লিন ফ্লুইড হয় সেক্ষেত্রে ইউটিউবে সমস্যা নাই, কিন্তু যদি ডার্ট ফ্লুইড হয় এবং ওখানে যদি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টিউব সাইড, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবটা আমার জন্য বেটার হবে না। সো এইসব চিন্তা করে আসলে ডিসিশন করতে হয় যে আমি কি ধরনের আমার প্রসেস ফ্লুইডের কন্ডিশন এবং তাদের অবস্থা চিন্তা করে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি ধরনের হিট এক্সচেঞ্জার সিলেক্ট করব। এরপরে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে টেমা হিট এক্সচেঞ্জার স্পেসিফিকেশন শিট। এখানে স্পেসিফিকেশন শিটে ইনফরমেশন গুলো দেওয়া থাকে যে কারা, বিশেষ করে যখন আমি যদি কোনো হিট এক্সচেঞ্জার সুইটেবিলিটি চেক করতে চাই, তাহলে যেটা করব সেটা হচ্ছে যে ওই হিট এক্সচেঞ্জারের সাথে এরকম এরকম আমার হিট এক্সচেঞ্জার স্পেসিফিকেশন শিট দেওয়া আছে। সো সেই শিটটাই দেখা উই ক্যান চেক যে আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং কি কি ইনফরমেশন আমার লাগবে। তো আমি যদি পার্টিকুলার অ্যাপ্লিকেশন বলে দিই তাহলে তারা কিন্তু ক্যালকুলেশন করে একেবারে ওই পারফরমেন্সের মানে ওই ওই ফ্লুইড সিলেকশনের জন্যই তারা আসলে হিট এক্সচেঞ্জার ডিজাইন করে দিতে পারবে। সো হিট এক্সচেঞ্জারের ইনফরমেশনের জন্য কি কি ইনফরমেশন থাকে, কোম্পানি ইনফরমেশন থাকে, সাইজের ইনফরমেশন থাকে, এবং প্রসেস ফ্লুইড যদি আমি সিলেক্ট করে দিই দেন দে উইল গিভ আস দ্য ইনফরমেশন যে আমি ম্যাক্সিমাম কত ফ্লুইড কোয়ান্টিটি ইউজ করতে পারবো, শেল সাইডে আমি কোন ফ্লুইডটা ইউজ করব, টিউব সাইডে আমি কোন ফ্লুইডটা ইউজ করব, এবং তাদের টেম্পারেচার রেঞ্জ, তাদের বেসড অন দ্য টেম্পারেচার, অপারেটিং টেম্পারেচার, দে উইল গিভ আস the other fluid properties, but we can also calculate the fluid properties. তারপরে ফাউলিং রেজিস্ট্যান্স থাকলে সেগুলো কনসিডার করা হয়েছে কি কি কতটুকু কনসিডার করা হয়েছে সেগুলা বলে দেয়া থাকে। দেন কনস্ট্রাকশন অফ দ্য শেল এবং টিউবের যে ইনফরমেশন গুলো আছে সেগুলাও দেওয়া থাকে, এবং ম্যাক্সিমাম যেমন আমরা বলছি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল যে লিমিট গুলো আছে, প্রেসার এবং হচ্ছে আমার কি বলে টেম্পারেচার, সেই ইনফরমেশন গুলা দেওয়া থাকে। ডিজাইন, এই যে ডিজাইন এবং টেস্ট প্রেসারে কতটুকু টেস্ট প্রেসারে ডিজাইন এবং ডিজাইন টেম্পারেচার কত, সেগুলো ইনফরমেশন দেওয়া থাকে। নাম্বার অফ পাসেস পার শেল কত হবে সেটা দেওয়া থাকে। করোশন অ্যালাউন্স কিছু রাখা হয়েছে কিনা, তারপরে অল দা কনস্ট্রাকশন রিলেটেড ইনফরমেশন দেওয়া থাকে। ব্যাফল স্পেসিং কত হবে, পিস ডিস্টেন্স কতটুকু আছে, টোটাল ওয়েট কতটুকু। সো অল দ্য ইনফরমেশন উই ক্যান গেট ফ্রম হিয়ার ফর টিউব সাইড অ্যান্ড শেল সাইড। সো ইনফরমেশন গুলো আমরা পেয়ে থাকি। স্কেচ দেওয়া থাকে সিম্পলি, ছোট করে স্কেচটা দেওয়া থাকে কি ধরনের হিট এক্সচেঞ্জার সেটা। সো অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা প্রবলেম সলভ করার পরে ওই আক্স দ্যাট যে প্লিজ ফিল দিস টেমা হিট এক্সচেঞ্জার স্পেসিফিকেশন শিট। সো তোমরা যখন হিট এক্সচেঞ্জার ডিজাইন করবা, ডিজাইন কোর্সের জন্য, দেন দেয়ার অলসো ইউ হ্যাভ টু ফিল দিস টেমা হিট এক্সচেঞ্জার স্পেসিফিকেশন শিট ওয়ান্স ইউ কমপ্লিট অল দ্য ক্যালকুলেশন। সো ক্যালকুলেশন করার পরে তোমাকে স্পেসিফিকেশন শিটটা পূরণ করতে হবে। সো জানতে হবে যে
You can either use pound per hour or you can use per kg per second. It's not a problem, but you can use a single, yeah, either ASI unit or BTC unit, no problem. নাও শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের থার্মাল ডিজাইনের ক্যালকুলেশন গুলো করার জন্য আমরা যেটা বলছিলাম যে কার্নের বইটা ফলো করব। কার্নের বইতে খুব সুন্দর করে ট্রায়াল এরর যে পদ্ধতিটার কথা বলছি হিট এক্সচেঞ্জার ডিজাইনের জন্য সেটা বলে দেওয়া আছে। সো উই উইল ফলো কার্ন মেথড টু ক্যালকুলেট টু ডু থার্মাল ডিজাইন অফ শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার। সো এটার জন্য আমরা কি করব? দ্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি যে ইউ হ্যাভ টু ডু সাম ক্যালকুলেশন, এনার্জি ব্যালেন্স ক্যালকুলেশন, কিউ ইকুয়াল টু এমসিপি ডেল টি, এমসিপি ডেল টি ফর বোথ ফ্লুইড। দেন ইউ উইল গেট দ্য টোটাল হিট লোড, টোটাল হিট লোড আমাদের লাগবে। আবার একটা ফ্লুইডের ইনফরমেশন যদি আমার জানা থাকে, দেন উই ক্যান গেট আদার ফ্লুইড ইনফরমেশন using this relationship, because q tube side q tube side equal to q shell side. So both will be, if we assume that no heat is losses from the heat exchanger equipment, so it's quite very good insulation is there. So হিট লস হচ্ছে না, বিশেষ করে টিউব সাইড থেকে যখন শেল সাইডে আসছে বা শেল সাইড থেকে যখন টিউব সাইডে যাচ্ছে, there is no heat loss, then these two heat will be same. So that means MCP del T for MCP del T for hot fluid equal to MCP del T for cold fluid. So from there আমাদের যদি কোনো আননোন থাকে, ফর এক্সাম্পল একটার মাস ফ্লো রেট আমি জানি, আরেকটার মাস ফ্লো রেট আমি বের করে নিতে পারবো ইফ উই নো টেম্পারেচার ফর দ্য বোথ ফ্লুইড। যদি টেম্পারেচার না থাকি, দেন একটা টেম্পারেচার যদি আমার না জানা থাকে, আমি ইফ উই নো দ্য বোথ ফ্লুইড ফ্লো রেট, দেন ওই টেম্পারেচারটা আমি বের করে ফেলতে পারবো। সো আমাদের এনার্জি ব্যালেন্স থেকে আমরা এটা করতে পারি। দেন ফ্লুইড প্রপার্টিজ গুলো বের করার জন্য উই উইল ইউজ অ্যারিথমেটিক মিন টেম্পারেচার অর ক্যালোরিক টেম্পারেচার। ক্যালোরিক টেম্পারেচার কিভাবে বের করতে হয় এটা কার্নের বইতে প্রসিডিউরটা দেওয়া আছে, আমরা একটু দেখবো। সো অ্যারিথমেটিক মিন টেম্পারেচার যদি আমার ফ্লুইড প্রপার্টিস গুলো খুব বেশি ভ্যারি না করে, মানে টেম্পারেচারের সাথে সাথে যদি ভিসকোসিটি আমি কনস্ট্যান্ট ধরে নিই, ভ্যারি না করে, দেন ইউ ক্যান ইউজ জাস্ট অ্যারিথমেটিক মিন টেম্পারেচার। যদি ভিসকোসিটি ভ্যারি করে, সেখানে দেখা যাচ্ছে অ্যারিথমেটিক মিন থেকে আমার যে ফ্লুইড টেম্পারেচার বা এভারেজ টেম্পারেচার যেটা আমি ক্যালকুলেশনের জন্য ইউজ করবো সেটা কিছুটা ডিফার করবে, এটাই আর কি। The detailed calculation procedure caloric temperature available in this reference 3 পেজ 93-99, এটা বেসিক্যালি কার্নের বইয়ের পেজ নাম্বারটা দেওয়া আছে। সো ইন দিস লেকচার এই পেজ নাম্বারগুলো দেওয়া আছে, যেখানে গেলে আমি মানে কার্নের বইয়ে গেলে আমি এই ক্যালকুলেশন প্রসিডিউর গুলো পাবো। দেন পারফর্ম এনার্জি ব্যালেন্স এন্ড ফাইন্ড দ্য হিট ডিউটি। হিট ডিউটি আমি এনার্জি ব্যালেন্স করে করতে পারি, যে কতটুকু হিট আমার এখানে ট্রান্সফার হতে হবে বা একটা ফ্লুইড আর একটা ফ্লুইডে ট্রান্সফার করবে, সেটা আমি বের করতে পারি। এবং আননোন যদি কোনো প্যারামিটার থাকে সেটা বের করে নিতে পারি এখান থেকে। অ্যাজিউম এ রিজনেবল ভ্যালু ফ্রম ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট and the value of E with respect to the process hot fluid and cold fluid can be taken from the books. সো আমরা যেটা বলছিলাম যে যখন আমি কিছুই জানি না, তাহলে আমি শুরু করব কোথা থেকে? আই নিড, বিকজ উই হ্যাভ দ্য পারফরমেন্স ইকুয়েশন ইউ কিউ ইকুয়াল টু ইউ এ ডেল টি এল এম ইন্টু correction factor. So this is our equation. So where you need this u, because you need to calculate this value of a, because this is your heat exchanger surface area and design parameter for the shell and tube heat exchanger. So area টা আমার বের করা দরকার। এখন আবার ইউ আমি জানি না, সো ইউ যদি আমি না জানি, এরিয়া বের করাটা আমার জন্য ডিফিকাল্ট। আদার্স প্যারামিটারস আই নো। সো হোয়াট উই উইল ডু ফর trial error calculation, to start we will assume this u value based on the fluid, hot fluid and cold fluid. সেটা কিভাবে করতে পারি? the assumption can be taken from the books, কারণ বইয়ে একটা রেঞ্জ দেওয়া আছে যে এই ধরনের ফ্লুইড হলে কি, যেমন ইয়ার হলে কত হতে পারে ম্যাক্সিমাম মিনিমাম। সো ওই রেঞ্জটাকে আমি ওখান থেকে একটা অ্যাভারেজ ভ্যালু অ্যাজিউম করে নিতে পারি। সেটা আমরা দেখবো এক্সাম্পল ক্যালকুলেশনে কিভাবে আমরা নিতে পারি।
দেন সেটা যদি পেয়ে যাই, সো ইউ যদি আমি নিই, দ্যাট মিনস আই ক্যান ক্যালকুলেট এ। Others are, we know how to calculate log mean temperature difference, and also we know how to calculate correction factor ft. So if you know the temperature for both fluid, you will be able to calculate these two. Then you know u and q, then you can calculate a. So once you get the area a, so এরিয়া পাওয়া মানে আমি এখন আমার মধ্যে চুজ করতে পারি যে আমি টিউব সাইজ কতটুকু চাচ্ছি। আমার যেটা বের করতে হবে যে নাম্বার অফ টিউব কতগুলো দরকার, সেটা বের করতে হবে। বেসড অন দ্যাট আমি হিট এক্সচেঞ্জারটা ডিজাইন করে ফেলবো। সো ওয়ান্স আমরা যখন পাচ্ছি, এরিয়া যখন পাচ্ছি, ইউ অ্যাজিউম করার পরে আই ক্যান গেট এরিয়া। এরিয়া পাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে ডিসাইড টেন্টেটিভ নাম্বার অফ শেল অ্যান্ড টিউব পাসেস, ডিটারমাইন দ্য লগ মিন টেম্পারেচার অ্যান্ড কারেকশন ফ্যাক্টর এফটি। এফটি কারেকশন ফ্যাক্টর করব। এফটি ইজ নর্মালি শুড বি পয়েন্ট গ্রেটার দেন 0.75। যদি 75 না হয়, দেন ইউ নিড টু increase the number of passes so that the better heat transfer we get, and then correction factor should be above 0.75. Calculate the heat transfer area. আমরা heat transfer এরিয়াটা আমার বের করতে হবে based on this information. We know this one, this one, this one, and this assumed value. So you get area for the total number of tube n. For example, আমার যদি 500টা টিউব থাকে, 500টা টিউবের জন্য এই এরিয়া। বা আমি জানি না যে নাম্বার অফ টিউব কতগুলো আছে, আই ডোন্ট নো। সো ইন দ্যাট কেস আমি নাম্বার অফ টিউব বের করতে পারি। নাম্বার অফ টিউব কিভাবে বের করতে পারি? আমি টোটাল এরিয়া যদি জানি, আর একটা টিউব আমি সিলেক্ট করে নিতে পারি যে কত লেন্থের একটা টিউব এবং টিউব ডায়ামিটার, দেন আই ক্যান গেট নাম্বার অফ টিউব। সেটা করার জন্য কি করব? সিলেক্ট টিউব ম্যাটেরিয়ালস বেসড অন আওয়ার অ্যাপ্লিকেশন অর স্ট্যান্ডার্ড। বিডব্লিউজি অ্যান্ড এসডব্লিউজি দুইটা স্ট্যান্ডার্ড আছে। So select the tube material and decide the tube diameter, ID and OD. Standard ID OD দেওয়া আছে। And then take the tube length. For example, if I use 1 inch diameter tube, and we can take length, আমরা বলেছিলাম কতদিন যে 16 নিতে পারি, 20 নিতে পারি, 24 নিতে পারি। This is feet. So 16 ফিট, 20 ফিট, অথবা 24 ফিট, অথবা 12 ফিট, এরকম লং নিতে পারি। ফর এক্সাম্পল, এখানে যদি আমি 16 ফিট নিই এবং 1 ইঞ্চ ডায়ামিটার নিই, বা আউটার ডায়ামিটার যদি আমার জানা, আউটার ডায়ামিটার দেওয়া থাকে আসলে টেবিলে, সো সেখান থেকে আমরা একটা টিউবের জন্য এরিয়া পাই ডি এল, একটা টিউবের জন্য এরিয়া বের করতে পারি ফ্রম দ্য ডি অ্যান্ড এ। Then you divide this total A by this area of one tube. It will give you the total number of tube NT. So এটা আমরা বের করতে পারি। যখন total number of tube NT বের করে ফেললাম, then we will use this formula to calculate velocity U. কিভাবে ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য, টিউব সাইড ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য 4m, m হচ্ছে মাস অফ দ্য ফ্লুইড, n হচ্ছে শেল নাম্বার অফ পাসেস, সরি নট শেল, নাম্বার অফ পাসেস, যে কয়টা পাস টিউব আমার আছে, অ্যান্ড দেন nt হচ্ছে টোটাল আমার কতগুলা টিউব আছে। সো এই nt এটা ইউজ করলে ডিভাইডেড বাই আমার এরিয়া ইন্টু রো। সো এটা দিয়ে ডিভাইড করলে আই উইল গেট, সো মাস ফ্লো রেটকে রো দিয়ে ডিভাইড করে ভলিউমেট্রিক ফ্লো রেট করা হয়েছে, ভলিউমেট্রিক ফ্লো রেটকে এরিয়া দিয়ে ডিভাইড করা হয়েছে পাই ডি বাই 4। সো সেই 4টা উপরে চলে গেছে, পাই ডি স্কোয়ার বাই 4 হচ্ছে আমার এরিয়া ফর ওয়ান সিঙ্গেল টিউব। সো একটা সিঙ্গেল টিউবের জন্য যে এরিয়াটা, সেটা আর এনটি দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল এরিয়া হবে। সো ভলিউমেট্রিক ফ্লো রেটকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করলে আই উইল গেট ইউ। সো ইটস নাথিং বাট ভলিউমেট্রিক ফ্লো রেট ডিভাইডেড বাই এরিয়া। এখান থেকে আমি ইউ পাবো। দেন আই হ্যাভ টু চেক যে এই ইউটা লেস দেন 1 মিটার পার সেকেন্ড নাকি মোর দেন 1 মিটার পার সেকেন্ড। যদি লেস দেন 1 মিটার পার সেকেন্ড হয় বা ভেরি লো ভ্যালু হয়, সেক্ষেত্রে রেনল্ডস নাম্বারটা হবে ল্যামিনার রিজনে
এবং হিট ট্রান্সফার রেটটা খুব কম হবে। সো যার কারণে যেটা অনেক সময় বলা হয় যে ভেলোসিটি যেন খুব বেশি আবার না হয়, মানে 1 মিটারের যদি উপরে চলে যায় অনেক, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেশার ড্রপ অনেক বেড়ে যেতে পারে। সো সেটাও দেখতে হবে। আবার খুব কম হলেও আমার ল্যামিনার ফ্লো হতে পারে, সেটা দেখতে হবে। দেন ফিক্স নাম্বার অফ পাসেস, যে কতগুলা পাস। যদি দেখি যে আমি আমার ভেলোসিটি বেশি হয়ে গেছে, দেন আমি পাস পাস নাম্বার অফ পাস কমাই দিব। কিন্তু যেমন এখানে যদি আমি পেয়ে যাই যে ওকে, দ্য ভেলোসিটি উই গেট 2 মিটার পার সেকেন্ড, then I will do, I don't accept this calculation, I will change this number of passes. নাম্বার অফ পাসেস যদি আমার আগে 2 থাকে, আমি পরে 1 করে দিব। 1 করে দিলে কিন্তু ভেলোসিটি কমে যাবে। সো ভেলোসিটি কমে যাবে, দেন I will calculate this Reynolds number, and then also need to check the Reynolds number should be greater than 10 to the power 4, অর্থাৎ 1 এর পরে 4টা 0, 10 to the power 4 এর থেকে বেশি হতে হবে রিনল্ডস নাম্বার। দেন if this is satisfied, this condition is satisfied, then we can go for next calculation. Next calculation we will check. So আমার নাও এখন রিনল্ডস নাম্বার আছে, আমি ভেলোসিটি জানি and other fluid properties জানি, I can calculate ASI. So ASI আমি ক্যালকুলেট করতে পারবো। ফর ফোর্স কনভেকশন সিস্টেম ASI কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা জানি। উই ইউজ সাম ইকুয়েশন, যেটা ইউজ করে we can do this calculation. Now step 7, decide the type of shell and tube heat exchanger, fixed tube seat U type, and select the tube piece. Determine the inside shell diameter. So আমি এখানে যেটা করেছি টিউব সাইডের জন্য ক্যালকুলেশন করেছি, আমাকে আসলে শেল সাইডের জন্য ক্যালকুলেশন করতে হবে। টিউব সাইডে যেমন নাম্বার অফ পাসের সাথে ডিপেন্ডেন্ট ফ্লো এরিয়া এবং কতটুকু ভেলোসিটি হবে, শেল সাইডে তেমনি নাম্বার অফ বাফেল ইউজ করি এবং কত পার্সেন্ট কাট বাফেল, সেটা আমাদের ডিসাইড করবে যে ভেলোসিটি কতটুকু হবে এবং এটা টার্বুলেন্স জোনে থাকবে কিনা এবং প্রেসার ড্রপ কতটুকু হবে, এগুলো ক্যালকুলেট লাগবে আর কি। সো যেটা দরকার হয় শেল সাইডের জন্য কয়েকটা প্যারামিটার দরকার হয়। যেমন আমরা যদি এইভাবে টিউব গুলা সাজাই, তাহলে দুইটা টিউবের মধ্যে দিস ডিস্টেন্স ইজ কল্ড পিস, পিটি। দেন ডায়ামিটার অফ ওয়ান টিউব, একটা টিউবের ডায়ামিটার, এটা আমাদের দরকার হয়। আর এই যে দুইটার মাঝখানে আমার যে গ্যাপ আছে, এই গ্যাপটাও দরকার হয়, যেটাকে বলা হয় ক্লিয়ারেন্স। সো সি হচ্ছে ক্লিয়ারেন্স, and then one is PT and other one is diameter. And other parameter also এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাফেল ডিস্টেন্স। সো আমরা শেলের মধ্যে দেখেছি যে শেলের মধ্যে ফ্লুইড যাতে ঠিক মতো করে, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এরকম বাফেল দেওয়া থাকে, সো ইনলেট থেকে যখন ফ্লুইড আসে সে তখন এইভাবে মুভ করে, ফাইনালি চলে যায়। সেই বাফেল স্পেসিং এর উপরেও ডিপেন্ড করে কিন্তু যে আমার কি পরিমাণ সে ফ্লো এরিয়া পাচ্ছে। সো ফ্লো এরিয়া ক্যালকুলেশনের জন্য এই ইনফরমেশন গুলো আমাদের দরকার লাগে। এবং বাফেলের কত পার্সেন্ট কাট থাকবে, সে যদি আমার এখানে 25% কাট থাকে তাহলে একরকম এরিয়া পাবে, আরো যদি বেশি কাট করি তাহলে এরিয়া কমে যাবে। সো উই হ্যাভ দ্য অপরচুনিটি যে এটাকে আমি ফ্লেক্সিবল করে কিভাবে ভেলোসিটি বাড়াইতে পারি এবং টু মেক ইট টার্বুলেন্ট। কারণ ল্যামিনার জোনে থাকলে আমার যে ভেলোসিটিতে থাকবে ওখানে আমি হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কম পাবো। সো এটা আমাকে দেখতে হবে। দেন আমরা ফ্লুইড প্রপার্টিস গুলো ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমি বোথ সাইডের জন্য এই জেএইচ বের করব এবং ফাইনালি জেএইচ বের করব এবং ফাইনালি আমি হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করব, বোথ ফর শেল সাইড অ্যান্ড টিউব সাইড, দুটার জন্য আমি এই ক্যালকুলেশনটা বের করব। এবং এই এইচআই এবং এইচও, এটাকে আমি হচ্ছে এইচআইটাকে এইচআই নট, অর্থাৎ বাইরে আউটসাইড সারফেসের সাপেক্ষে কারেকশনটা করে নিব, করে নিয়ে হোয়াট উই উইল ডু, আমি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ক্যালকুলেটেড ভ্যালুটা বের করব। কারণ আমি জানি যে ওভারঅল ক্যালকুলেটেড ভ্যালু ইকুয়াল টু 1/u নট 1/h, not u, h not, h I not.
সো এটা থেকে আমি ইউসি বের করতে পারবো। দেন ইউসির সাথে আমি রেজিস্ট্যান্ট গুলো অ্যাড করতে পারি, যেহেতু রেজিস্ট্যান্টের যে ভ্যালু গুলো দেওয়া আছে এখানে। রেজিস্ট্যান্সটা এডিশনাল রেজিস্ট্যান্স কেন আসে, বিকজ অফ করোশন, এবং যদি ওটার কোনো কারণে হিট লস হয় বা হিট ট্রান্সফার ডিটোরিয়েশন হয়, সেক্ষেত্রে আমার একটা ফাউলিং ফ্যাক্টর কনসিডার করে রাখতে হবে। এবং সেই ফাউলিং ফ্যাক্টর কনসিডার করে রাখলে সেটা ইউজ করলে আমরা জানি যে কিভাবে সেটা ইউজ করতে হয়। দেন 1/UD ইকুয়াল টু 1/UC প্লাস RD, সেই দুটো অ্যাড করলে আমি ডিজাইন হিট ট্রান্সফার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা পাবো। দেন ইউ ক্যান ক্যালকুলেট যে আমি যে অ্যাজিউম করছিলাম এবং এখানে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা পাইলাম, এই দুইটা ম্যাচ করে কিনা, বা কতটুকু ম্যাচ করে নাকি কতটুকু ভেরিয়েশন করে। যদি এটা 0 থেকে 30%-এর মধ্যে থাকে, দেন ইউ ক্যান কনসিডার ইটস অ্যাকসেপ্টেবল অ্যান্ড গো টু দ্য নেক্সট ক্যালকুলেশন। অ্যান্ড যদি না হয়, তাহলে আমাকে আবার এই ভ্যালু নিয়ে শুরু থেকে আবার ক্যালকুলেশন শুরু করতে হবে। অর্থাৎ এটার উপরে বেস করে আমি শেল ডায়ামিটার এবং আদার্স ইনফরমেশন গুলা চেঞ্জ করে টিউব সাইড ডায়ামিটার, টিউব নাম্বার অফ টিউব এগুলো সিলেক্ট করে দেন রিক্যালকুলেশন করতে হবে, এবং দেখতে হবে পরের যে এরিয়াটা পাই সেটার সাথে আমার পরের যে ওভারঅল সারফেস এরিয়াটা পাই ইউ এর ভ্যালু, সেটা কিভাবে ম্যাচ করতেছে এবং সেটা রেঞ্জের মধ্যে পড়তেছে কিনা, বিলো 30% হচ্ছে কিনা, সেটা আমরা দেখতে পারি। তো সেটা যদি হয়, দেন if the calculated shell side heat transfer coefficient is too low, যে কোনো ক্ষেত্রে যদি আমার এইচ এর ভ্যালু লো হয়, তাহলে কিভাবে বাড়াইতে হয় সেটা চিন্তা করতে হবে। টিউব সাইডে যেমন আমি নাম্বার অফ পাস বাড়াই দিলেই কিন্তু আমার এইচ এর ভ্যালু বেড়ে যাবে। শেল সাইডে আমাকে যেটা করতে হবে, বাফল স্পেসিংটা আমি মোর ক্লোজার করতে পারি, ফলে দেখা যাবে যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বেড়ে যাবে। বাট অলসো উই হ্যাভ টু কনসিডার দ্য প্রেশার ড্রপ, কারণ প্রেশার ড্রপ যদি বেশি হয়ে যায়, দেন ইউ ক্যান নট ইনক্রিজ দিস ভ্যালু। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এটা আসলে কতটুকু সুইটেবল ফর দ্যাট অ্যাপ্লিকেশন। ক্যালকুলেট ওভার ডিজাইন, আমার যে এরিয়া রিকোয়ারমেন্ট এবং আমি কতটুকু এরিয়া ইউজ করছি সেটা আমাকে দেখতে হবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল এরিয়া উই ফাইন্ড, অ্যান্ড দিস ইজ দ্য এরিয়া রিকোয়ার্ড, এবং দ্যাট মিনস আমাকে পার্সেন্ট অফ ওভার ডিজাইনটা দেখতে হবে, এবং ওভার ডিজাইনটা 10%-এর উপরে না যাওয়াই ভালো, কারণ অতিরিক্ত টাকা নষ্ট আর কি। সো আমাকে এক্স্যাক্টলি আমরা যেটা ডিজাইনে আমার দরকার তার থেকে হয়তো আমরা কিছুটা বেশি নিব, কম নিব না, বেসড অন যে আমার যে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারটা আমি ডিজাইন করতে চাই, নাম্বার অফ টিউব এবং শেল সাইড সিলেকশনের সময় এক্স্যাক্টলি ম্যাচ করে না। বইয়ে আমরা দেখবো যে একটা সার্টেন শেল সাইডের জন্য ম্যাক্সিমাম কত নাম্বার অফ টিউব দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট যেটা তার থেকে আমি কিছুটা বেশিই নিব, বাট সেই বেশি অনেক বেশি নেওয়া যাবে না, যাতে আমার ভ্যালুটা 10%-এর উপরে হয়ে যায়। দেন আমরা যেটা করব, প্রেশার ড্রপ ক্যালকুলেশনটা করব। প্রেশার ড্রপ বলতে টিউব সাইডে যখন প্রেশার ড্রপ ক্যালকুলেট করব, একটা হচ্ছে ফ্লুইড ফ্লোর জন্য ফ্রিকশনাল লস হবে, সেটা আমরা ক্যালকুলেট করব। আর একটা হচ্ছে রিটার্ন লস। সো কতবার সে রিটার্ন করতেছে, তার মানে নাম্বার অফ পাসের উপরে ডিপেন্ড করবে। নাম্বার অফ পাস যদি 2 পাস হয়, তাহলে সে একবার রিটার্ন করে, এবং সেটার জন্য আমাদের ডেলপি ক্যালকুলেট করতে হবে। সিমিলারলি এটা টিউব সাইডের কথা বললাম, শেল সাইডের ক্ষেত্রেও আমার বাফল ডিস্টেন্সের সাথে এবং টোটাল ফ্লো এরিয়ার সাথে রিলেটেড যে আমার কি পরিমাণ প্রেশার ড্রপ হতে পারে, সেক্ষেত্রেও আমার ফ্রিকশনাল লস, এবং যদি কোনো রিটার্ন লস হয়ে থাকে, যেমন আমার বাফেলের জন্য আমার ডিরেকশন চেঞ্জ হয়, সো ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য সেখানে কিছু লস হয়। সো নাম্বার অফ পাস কতগুলা সেটা দেখবো, বা নাম্বার অফ বাফেল কতগুলা সেটা ইউজ করে উই ক্যান ক্যালকুলেট যে কি পরিমাণ প্রেশার ড্রপ ওখানে হতে পারে। দেন ইউ হ্যাভ টু অ্যাড দিস বোথ প্রেশার টু গেট দ্য টোটাল প্রেশার ড্রপ, এবং টোটাল প্রেশার ড্রপ শুড বি বিলো দ্য ম্যাক্সিমাম লিমিট যেটা আছে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট, তার থেকে
কম হতে হবে, যদি বেশি হয়ে যায় বা একেবারে কাছাকাছি হয়, দ্যাটস ভেরি রিস্কি। সো নাও আমরা একটা ডিজাইন প্রবলেম নিয়ে আলোচনা করব, বাট এটা আমরা আজকে না করি, নেক্সট ক্লাসে আমরা ডিজাইন প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সো আমরা যে স্টেপ বাই স্টেপ দেখলাম, উই উইল ফলো দ্যাট স্টেপ বাই স্টেপ প্রসিডিউর অ্যান্ড উইল ট্রাই টু সলভ দিস প্রবলেম। প্রবলেমটা বেসিক্যালি এখানে কেরোসিন আছে, সো হাইড্রোকার্বন, একটা হেভি হাইড্রোকার্বন, সেটাকে আমরা গ্যাসোলিন ইউজ করতে পারি। গ্যাসোলিন ইউজ করে আমরা এটাকে হিট করব, এবং সেটা করার জন্য যেমন এখানে যদি প্রবলেমটা আমি দেখি, দ্য 15,000 পাউন্ড পার আওয়ার কেরোসিন উইল বি হিটেড ফ্রম 75 থেকে 120। সো 120-তে আমি যেতে চাই, এটা হচ্ছে কোল্ড ফ্লুইড আমার। এখন হট ফ্লুইড আমার কাছে গ্যাসোলিন আছে, সেটা 160 ডিগ্রি ফারেনহাইটের আছে। সো এটাকে 160 ডিগ্রি থেকে আমরা 120-তে নিয়ে গেলে আমি নিয়ে যেতে পারি, এবং সেটার জন্য আমার কি পরিমাণ কুলিং গ্যাসোলিন লাগবে এবং ইনলেট প্রেসার কত, যেহেতু এটা আমার স্পেশাল পেট্রোকেমিক্যাল, এবং এখানে যদি কোনো ধরনের লিকেজ হয় তাহলে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশনের চান্স আছে, যেহেতু ভোলাটিলিটি অফ গ্যাসোলিন ইজ কোয়াইট লো, -23 নাকি 40 ডিগ্রি সেলসিয়াস গ্যাসোলিনের ক্ষেত্রে। তো সেখানে গ্যাসিয়াস কম্পোনেন্ট থাকে, যেটা খুব সহজেই এয়ারের সাথে মিক্স হলে এটা একটা ফ্লেমেবল মিক্সচার তৈরি করতে পারে এবং ফায়ার ক্রিয়েট করতে পারে। সো এই সকল ক্ষেত্রে আমাকে খুব এক্সট্রা কেয়ার দিয়ে ডিজাইনটা করতে হবে এই ধরনের ফ্লুইড হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব থার্মাল ডিজাইন অফ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর গুলো দেখলাম, এটাই ব্যবহার করে আমরা সলভ করব এই প্রবলেমটাকে। Recording stopped. স্যার রোল 26 পড়ে আসছিলাম। রোল 26, জি স্যার। ওকে। আর কেউ আসছে পরে? 35, 46, 48, 49, 51, 50, 13, 15। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের এক্সাম হচ্ছে বৃহস্পতিবারে, এর আগে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, এই সপ্তাহে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তোমাদের হিট এক্সচেঞ্জার। আর আমাদের যে আগের স্লাইডটাতে হিট এক্সচেঞ্জারের এক্সাম্পল গুলো ছিল, ওগুলো তো বইটাতে পাচ্ছি না, ওইটা কি অন্য কোনো বই থেকে নেওয়া হয়েছিল? পাবা না কেন? পাবা। আর ওই যে স্যার গাসকেট, তারপর হচ্ছে ওয়েল্ডেড গুলা, তারপর গ্যাস এন্ড গ্যাস হিট এক্সচেঞ্জার, কন্ডেন্সার হিট এক্সচেঞ্জার, এই এক্সাম্পল গুলো স্যার বইয়ের সাথে তো পাচ্ছি না ওরকম ভাবে। ওকে, আমি দেখবো কোন বই থেকে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে।